आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য নীলধ্বজের প্রতি জনা এই পত্র কবিতাটি নিয়ে। কবি মাইকেল মধুসূদন দত্তের তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য কবিতা তথা কাব্যাংশ কবি মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের একাদশতম পত্র নীলধ্বজের প্রতি জনা। এই নীলধ্বজের প্রতি জনা কাব্যাংশের লাইন ধরে ব্যাখ্যা শুরু হবে। আজ লাইন ধরে ব্যাখ্যা করার পরে আমি পরের আলোচনাতে কবি সম্পর্কে আলোচনা করব, কবির ভাবনা সম্পর্কে আলোচনা করব কবির এই কাব্য তথা এই পত্রগুলো লেখার পেছনে কোন উদ্দেশ্য কাজ করেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আর এখানে নারী হৃদয়ের কোন আবেগ অনুভূতিকে ধরা হয়েছে, তৎকালীন সময়কালে ওই যুগ পরিবেশে একজন নারীর অবস্থান কোথায় ছিল, সেখান থেকে বেরিয়ে আসার কোন প্রয়াস আমরা এই কাব্য তথা এই কাব্যের পত্রগুলোর মধ্যে দেখতে পাই, সেগুলো নিয়ে আলোচনা করব। আর আলোচনা করা হবে প্রাসঙ্গিক যে সমস্ত মহাভারতের অংশগুলো এখানে এসেছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তবে আজকের এইগুলো নিয়ে সবিস্তারে আলোচনা হবে না। আজকের আলোচনা করব শুধু লাইন ধরে, আর এই লাইন ধরে আলোচনাটা ক্লিয়ার হওয়ার পরে বাকি আলোচনাতে যাব। সাধারণত আমি আলোচনাগুলো এইভাবেই করি যে আগে কবি সম্পর্কে আলোচনা করি, প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করি, লেখকের তথা কবির সাহিত্যিকদের লেখার যে উদ্দেশ্য, আর এই কবিতায় বা যে কোনো সাহিত্যের যে শাখায় লেখকের কোন ভাবনা কাজ করেছে, আর আমরা এখানে কোথায় কোন শিক্ষণীয় দিক রয়েছে, কিভাবে রয়েছে, সেটা আমি আগে আলোচনা করিনি, কিন্তু এই কবিতাতে আলোচনাটা কিন্তু পরের দিকে করব। তার আগে শব্দার্থগুলো নিয়ে আমি প্রসঙ্গক্রমে আলোচনা করব, কিন্তু মাঝে মাঝে তোমাদের কাছে জিজ্ঞেস করব। যেহেতু শব্দার্থগুলো আমি আগে আলোচনা করে দিয়েছি, তাই শব্দের অর্থ জিজ্ঞেস করব। যার মনে আছে উত্তর দেবে, রেসপন্স করবে, তাহলে কী হবে, আলোচনাটা খুব সুন্দরভাবে এগোবে, যাতে একঘেয়েমি ক্লান্তিটা না আসে। তার জন্য কিন্তু আমি মাঝে মাঝে জিজ্ঞেস করব, উত্তর আসবে, ভালো লাগবে, পড়াটা ভালো লাগবে। কবি মাইকেল মধুসূদন দত্তের নীলধ্বজের প্রতি জনা। এই নীলধ্বজের প্রতি জনা পত্রে প্রথমেই একটু ভূমিকা অংশ রয়েছে, তারপরে অমিত্রাক্ষর ছন্দে এই কাব্যাংশের যে উপস্থাপনা সেটা শুরু হয়েছে। একাদশ সর্গ। মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাস্য ধরিলে পার্থ তাহাকে রণে নিহত করেন। নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরাণমুখ হইয়া সন্ধি করাতে রাগী জনা পুত্র শোকে একান্ত কাতরা হইয়া এই নিম্নলিখিত পত্রিকাখানি রাজ সমীপে প্রেরণ করেন। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন। অবগত মানে কি? অবগত মানে জ্ঞাত হওয়া, অর্থাৎ জানতে পারা। তাহলে আমরা যদি এই কাব্যাংশের সম্পূর্ণ বিষয়টাকে ভালোভাবে রপ্ত করতে চাই, উপলব্ধি করতে চাই, তাহলে মহাভারতের কোন পর্ব পাঠ করার কথা বলা হচ্ছে? কোন পর্ব? অশ্বমেধ পর্ব। এটা তো আমরা প্রত্যেকে জানি যে মহাভারত কতগুলো পর্বে বিভক্ত রয়েছে। কতগুলো পর্বে বিভক্ত মহাভারত? 18 পর্ব, 18টি পর্বে বিভক্ত রয়েছে মহাভারত। মহাভারতের রচয়িতাকে, সংস্কৃত মহাভারত, মূল মহাভারতের রচয়িতাকে ব্যাসদেব, মহাকবি ব্যাসদেব। ব্যাসদেব বা বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, পুরো নাম কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বা বেদব্যাস। তার সংস্কৃত মহাভারত থেকে বাংলায় অনুদিত হয়েছে। সেই মহাভারতের নাম কি এবং তার রচয়িতাকে
বাংলায় অনুদিত মহাভারতের নাম কি আর তার রচয়িতা কে? অনুদিত বলছি ঠিকই, কিন্তু সংস্কৃত থেকে বাংলায় যে মহাভারত রচনা করা হয়েছে সেটা ঠিক অনুবাদ নয়, ওটা ভাবানুবাদ। ঠিক আছে, হ্যাঁ বলো নাম। কাশিরাম দাস। কবি কাশিরাম দাস। আর কাশিরাম দাসের বাংলা মহাভারত একটা বিশেষ নামে পরিচিত আছে, নাম কি? ভারত পাঁচালী, নামটা মনে রাখো, ভারত পাঁচালী। যেমন রামায়ণ, বাল্মীকির লেখা রামায়ণের বাংলায় অনুবাদ করেছেন কবি কৃত্তিবাস ওঝা, এবং তার রামায়ণ যেমন কৃত্তিবাসী রামায়ণ নামে পরিচিত, তেমনি শ্রীরাম পাঁচালী নামে পরিচিত। ঠিক তেমনিভাবে কাশিরাম দাসের মহাভারত ভারত পাঁচালী নামেও পরিচিত। যাই হোক, আমরা আলোচনা করছি এখানে প্রসঙ্গক্রমে কবি কাশিরাম দাসের মহাভারতের অংশ। যদিও কাশিরাম দাসের মহাভারতের অংশ আর ব্যাসদেবের মহাভারতের অংশ কোথা থেকে কবি তার এই কাব্যের উপাদানগুলো সংগ্রহ করেছেন সেটা একেবারে নিশ্চিত নয়, তবে যেখান থেকেই সংগ্রহ করুক না কেন, কাশিরাম দাসের মহাভারত হোক আর বাল্মীকির মহাভারত, ব্যাসদেবের মহাভারত হোক, বিষয় কিন্তু একই। তবে সম্ভাব্য কাশিরাম দাসের বাংলা মহাভারত থেকে কবি এই কাব্যের, এই কবিতার বিভিন্ন জায়গার যে প্রাসঙ্গিক উপাদান সেগুলো কিন্তু তিনি সংগ্রহ করেছেন। যাই হোক, তাহলে আমরা এগোই। এই কাব্যাংশের প্রথমেই দেখা যাচ্ছে একটা ভূমিকা অংশ, যে ভূমিকা অংশে একটা বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং বিষয়টা কি না, মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর। এখানে একটা রাজ্যের কথা বলা হয়েছে এবং সেই রাজ্যের নাম হলো মাহেশ্বরী, এবং সেই মাহেশ্বরী পুরীর যিনি অধিরাজ, মাহেশ্বরী পুরীর যিনি রাজা, তার নাম কি বলো? নীলধ্বজ রায়। নীলধ্বজ, অর্থাৎ নীলধ্বজ রায়। তো আমরা যখন উচ্চারণ করব নীলধ্বজ না বলে নীলধ্বজ উচ্চারণ করব, কারণ কবিতার ভাষায় নীলধ্বজ এইটা উচ্চারণ অ্যাপ্রোপ্রিয়েট, শ্রেয়। নীলধ্বজ রায় যিনি মাহেশ্বরী পুরীর রাজা, এবং ওই মাহেশ্বরী পুরীর যিনি রানী অর্থাৎ রাজ মহিষী, কি নাম? জনা, রানী জনা, রাজমহিষী জনা, এবং মাহেশ্বরীপুরীর অধিপতি রাজা নীলধ্বজ, তার একমাত্র পুত্রের নাম কি? পুত্রের নাম কি? প্রবীর। উল্লেখ করাই আছে, এই তথ্যগুলোকে আমাদের মনে রাখতেই হবে, মাথায় রাখতে হবে। তাহলে মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর, তাহলে প্রবীর যুবরাজ, মাহেশ্বরীপুরীর যুবরাজ, একমাত্র যুবরাজ, একমাত্র পুত্র ওনাদের, যে কিনা অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরেছিল। অশ্বমেধ যজ্ঞের অশ্ব, যজ্ঞাশ্বকে যদি আমরা ভাঙি তাহলে যজ্ঞ যোগ অশ্ব, যজ্ঞাশ্ব যজ্ঞের অশ্ব। অশ্বমেধ যজ্ঞের জন্য উৎসর্গ করা হয় যে অশ্ব, তাই হলো অশ্বমেধ যজ্ঞাশ্ব। এই যে অশ্বমেধ যজ্ঞ, এই অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে তোমাদের কিন্তু ধারণা আছে, যা আমরা ইতিহাস থেকে জেনেছি। ইতিহাসে অশ্বমেধ যজ্ঞের কথা আছে, পুরাণে অশ্বমেধ যজ্ঞের কথা আছে। রাজা মহারাজারা অশ্বমেধ যজ্ঞ করতেন। অশ্বমেধ যজ্ঞ নিজেদের বীরত্ব, নিজেদের বীর্যমত্তা, নিজেদের সাহস, নিজেদের শৌর্য, নিজেদের বিক্রম পরাক্রম, এগুলো হচ্ছে প্রকাশ করার জন্য, এগুলোকে বহিঃপ্রকাশ করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য এই অশ্বমেধ যজ্ঞের আয়োজন তারা করতেন। এবং এই অশ্বমেধ যজ্ঞের মধ্য দিয়ে তারা কিন্তু বিভিন্ন রাজ্য জয় করার একটা পরিকল্পনা করতেন। আসলে অশ্বমেধ যজ্ঞের যে নীতি, অশ্বমেধ যজ্ঞ করার পেছনে যে উদ্দেশ্য, সেগুলো রাজা মহারাজাদের নিতান্তই ব্যক্তিগত, এবং সেটা নিজেদের পরাক্রম দেখানোর জন্য যেমন, তেমনি অন্য রাজ্যকে দখল করা, অন্য রাজ্যের উপরে আধিপত্য বিস্তার করার এটা একটা রাস্তাও, পন্থাও। অনেকগুলো পন্থার মধ্যে অন্য রাজ্য অধিকার করা,
অন্য রাজ্য নিজের বশতায় আনা, অন্য রাজ্যকে পদানত করা, অন্য রাজ্যের ওপরে আধিপত্য বা কর্তৃত্ব করা, এগুলোর জন্য অন্যান্য যে বিভিন্ন প্রক্রিয়া আছে, পন্থা আছে, তার মধ্যে একটা পন্থা হলো অশ্বমেধ যজ্ঞ করা। তো অশ্বমেধ যজ্ঞের নিয়ম বা রীতি অনুসারে দেখা যেত যে যজ্ঞের আয়োজন করা হয়েছে সেই যজ্ঞে একটা ঘোড়াকে উৎসর্গ করা হতো যজ্ঞ শুরু হওয়ার থেকে 1 বছর পর। এবারে যজ্ঞ যখন শুরু হচ্ছে, সেই যজ্ঞ শুরুর সময় একটা অশ্ব বা ঘোড়াকে তার মাথায় জয়পত্র লাগিয়ে দেওয়া হতো, জয়পত্র বেঁধে দেওয়া হতো, এবং সেই অশ্ব বিভিন্ন রাজ্য পরিক্রমা করত। যে সমস্ত রাজ্য পরিক্রমা করত সেই সমস্ত রাজ্যের রাজা, সেই সমস্ত রাজ্যের যুবরাজ বা সেই সমস্ত রাজ্যের সেনাপতি বা কেউ যদি অশ্ব না আটকাতো, তাহলে ওই রাজ্যগুলো সেই রাজ্যের, সেই রাজার রাজ্যের বশতায় আসতো, অর্থাৎ তারা তাদের বশতা স্বীকার করে নিত। আর এই অশ্বের পেছনে থাকতো সেনাপতি, কিংবা কখনো রাজা নিজেই সেনাপতি হয়ে থাকতো, কখনো যুবরাজ থাকতো। যাই হোক, রাজা, সেনাপতি বা যুবরাজ তার দল বল নিয়ে এই অশ্বের পেছনে যেত, অশ্বটাকে রক্ষা করা তাদের উদ্দেশ্য। তেমনি কোনো রাজ্য যদি এই অশ্বকে আটকায়, তাহলে কোনো রাজ্যে যদি এই অশ্ব বাধা পায় যাওয়ার সময়, তাহলে ওই অশ্ব রক্ষাকারী যে দল রয়েছে তাদের সঙ্গে যুদ্ধ অনিবার্য, এবং সেই যুদ্ধে কেউ জিতবে, কেউ পরাজিত হবে। এইভাবে বিভিন্ন রাজ্য পরিক্রমা করে অশ্বটা যখন ফিরে আসতো প্রায় বছরখানেক, 1 বছর পরে, তখন সেই অশ্বটাকে হত্যা করে উৎসর্গ করা হতো যজ্ঞে, তার মেদ ভক্ষণ করা হতো। মেদ, মেদ মানে কি? অশ্বের মেদ, মেদ মানে চর্বি, মাংস। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই যে পন্থাটা, এটাই হলো অশ্বমেধ যজ্ঞের একটা পন্থা বা প্রক্রিয়া, যেটা কিন্তু রাজা রাজরারা তারা রাজ্য বিস্তারের কাজে এই পন্থাটাকে অবলম্বন করত। প্রবীর অশ্বমেধ যজ্ঞের যে অশ্ব বা ঘোড়া ধরেছে, বলো প্রবীর কাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছে? কাদের? অর্জুনের। তার মানে পাণ্ডবদের। এবারে এই অশ্বমেধ যজ্ঞ করে যেমন রাজ্য জয় করত, নিজেদের বীরত্ব শৌর্য প্রকাশ করত, নিজেদের ঔদ্ধত্যটাকে প্রকাশ করত, ঠিক তেমনিভাবে এই অশ্বমেধ যজ্ঞ করলে পাপ স্খলন হতো। পাপের স্খলনের জন্য কিন্তু অশ্বমেধ যজ্ঞ করা হতো। পাপ ধুয়ে যাবে, প্রায়শ্চিত্ত হবে। মন যদি অস্থির হয়ে ওঠে কোনো কারণে, মন শান্ত হবে। মনের মধ্যে যদি কোনো অপরাধ বোধ থাকে, সেগুলো প্রশমিত হবে, সেগুলো দূর হবে। এবং পাণ্ডবেরা যে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই অশ্বমেধ যজ্ঞ করার পেছনে কিন্তু পাপ বোধটাকে প্রশমিত করার একটা উদ্দেশ্য ছিল, এবং সেটা পরে আরও সবিস্তারে আলোচনায় আসবো। যদি অডিওগুলোতে আমি আলোচনা করে দিয়েছি যে কুরুক্ষেত্র যুদ্ধের পর সবথেকে বেশি অপরাধ বোধে কে ভুগছে, পাপ বোধে কে ভুগছে, বলো কে ভুগবে? পাণ্ডবরা তো অবশ্যই। পাণ্ডবদের মধ্যে যদি আমি নির্দিষ্ট করে একজনকে বলি, কে ভুগবে সব থেকে বেশি? না, অর্জুন কেন? অর্জুন না, যুধিষ্ঠির ভুগবে, এটাই স্বাভাবিক। সত্যবাদী যুধিষ্ঠির, তার কারণে বারবার ধরে তার নিজেরই মনে হয়েছে যে আমার কারণেই কিন্তু এরকম ভাতৃঘাতী যুদ্ধ হলো, আমার কারণে এরকম প্রিয়জন আপনজন ভাইরা এইভাবে মারা গেল, আমার কারণে এত রক্ত বইল, তার মানে আমি অপরাধী। কিছুতেই স্বস্তি পাচ্ছিল না, কিছুতেই শান্তি পাচ্ছিল না, কিছুতেই ঘুমোতে পারছিল না। একটা অপরাধ বোধ কাজ করছে, একটা পাপ বোধ কাজ করছে। কি পাপ করেছি ভাবো। এরকম অপরাধ আমরা করতে পারবো? ছোটোখাটো অপরাধ করে আমরা ঘুমোতে পারি না। ছোটোখাটো কোনো অন্যায় করে, মিথ্যে কথা বলে, কাউকে অপমান করে,
কাউকে চড় কষিয়ে দিয়ে কাউকে সমালোচনা করে কারোর নিন্দা করে দেখবে অনেক সময় আমাদের ভেতরে কিন্তু একটা অনুতাপ বোধ কাজ করে, আমরা রাতে ঘুমোতে পারি না। যে বলে না কাউকে সচরাচর, যে কাউকে অপমান করে না, যে কাউকে কথা শোনায় না, অনেক সময় দেখবে ধৈর্য হারা হয়ে গিয়ে আমরা যদি তাকে কথা শুনিয়ে দিই, খারাপ কথা বলি বা একটু মেজাজ দেখাই, আমরাই তখন ছটফট করতে থাকি, ইস বোধহয় ঠিক হলো না, বোধহয় এটা কথা বলা ঠিক হলো না, এরকম বলা ঠিক হলো না, আমরাই ঘুমোতে পারি না। হয় না এরকম কারো? আর যারা বলে বলে অভ্যস্ত তাদের কথা ছাড়ো, কিন্তু আমি বলছি যারা আমার মতো নরম মনের আর কি, হ্যাঁ, যারা আমার মতো নরম মনের, যারা সচরাচর এরকম বলতে পারে না লোকজনকে, তারা যখন খুব কড়া কথা বলে দেয় না, তখন ভেতরে ভেতরে তারা বেশি কষ্ট পায়। অন্যকে বললো সে কতটা কষ্ট পাচ্ছে সেটা থেকে বড় কথা নিজে বেশি কষ্ট পাই। তখন মনে হয় না এটা ঠিক হয়নি, এটা বলা ঠিক হয়নি, ঘুমোতে পারা যায় না। আর এরকম বড় যদি অপরাধ হয়, হ্যাঁ, তাহলে তো পাগল হয়ে যাওয়ার মতো, উন্মাদ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। তো কিছুতেই স্বস্তি পাচ্ছিল না যুধিষ্ঠির। তো স্বাভাবিকভাবে কুরুক্ষেত্র যুদ্ধের পরে যুধিষ্ঠিরকে সিংহাসনে বসার জন্য অনুরোধ করা হয়, কিন্তু যুধিষ্ঠির কিছুতেই বসতে চাইছে না। তাহলে যুধিষ্ঠিরের মনের থেকে যে অপরাধ বোধটাকে কমাতে হবে, দূর করতে হবে, পাপটাকে স্খলন করতে হবে, তার জন্য এই যে অশ্বমেধ যজ্ঞের আয়োজন। আর সেই অশ্বমেধ যজ্ঞের এটা যদি একটা উদ্দেশ্য হয় আয়োজনের, তেমনি আরেকটা উদ্দেশ্য আছে, ওই যে বিভিন্ন রাজ্য পরিক্রমা করবে ওই অশ্ব, আর অন্যান্য রাজ্যগুলো আদতে বশতায় আসবে নাকি তার বশতা থেকে দূরে থাকতে চাইবে, সেটাও কিন্তু আরেকবার পরীক্ষা করে নেওয়া, মানে যাকে বলা হয় শক্তি পরীক্ষা করে নেওয়া। যে এতদিন ধরে আমরা পাণ্ডব কৌরবেরা নিজেদের সঙ্গে সংঘাতে লিপ্ত ছিলাম, সেই সুযোগে অন্যান্য রাজ্য আমাদেরকে কি ভেবে রেখেছে, বা এর পরে এই যে যুদ্ধের পরে অন্যান্য রাজ্যের রাজা বা অন্যান্য রাজ্যের যুবরাজ তাদের আমাদের প্রতি কেমন ধরনের ধারণা, সেটাকে আরেকবার যাচাই করে নিতে হবে না, শক্তি পরীক্ষা করে নেওয়া আরেকবার। তো যাই হোক, এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া বা অশ্ব বিভিন্ন রাজ্য পরিক্রমা করছে, বিভিন্ন রাজ্য পরিক্রমা করছে। তো রাজ্য পরিক্রমার সময় এটা কি আমরা মেনে নেব যে কোনো বাধা না পেয়ে, কোনো রাজ্যে বাধা না পেয়ে ওই ঘোড়া সমস্ত রাজ্য পরিক্রমা করে নির্বিঘ্নে ফিরে এলো হস্তিনাপুরে? এটা কি হতে পারে? বাধা তো পাবেই, এবং বাধা পাবে তার কারণ হচ্ছে, আগে যদিও না বাধা পেত এখন তো পাবেই। তার কারণ হচ্ছে ওই যে কুরুক্ষেত্র যুদ্ধে বহু রাজ্যের রাজা পাণ্ডবদের হাতে মারা গেছে, রাজা মারা গেছে, কোনো রাজ্যের যুবরাজ মারা গেছে। তো স্বাভাবিকভাবে তাদের যে ক্ষোভ, তাদের যে রাগ, ওটা তো এখনো পর্যন্ত তাদের মধ্যে রয়েছে না। যতক্ষণ না পর্যন্ত পাণ্ডবদেরকে হত্যা করতে পারছে, হারাতে পারছে, ততক্ষণ পর্যন্ত সেই রাগটা তো কমবে না। তাহলে শত্রু তো রয়েছে। তাহলে বিভিন্ন রাজ্য পরিক্রমা যখন করছে তখন অনেক রাজ্যে বাধা পেয়েছে, কিন্তু এই অশ্বরক্ষার দায়িত্বে কে ছিলেন? অর্জুন। অর্জুন ছিল অশ্বরক্ষার দায়িত্বে, এবং এই অর্জুনকে অশ্বরক্ষার দায়িত্ব দেওয়ার সময় যুধিষ্ঠির বারবার ধরে বুঝিয়েছে, বারবার ধরে সাবধান করে দিয়েছে যে এত রক্তপাত ঘটার পরে আর কিন্তু যুধিষ্ঠির পুনরায় রক্তপাত দেখতে চাইছেন না। তাই যদি বুঝিয়ে কাজ হয়, যদি শান্তিভাবে কাজ হয়, যদি অহিংসভাবে কাজ হয়, তাহলে যেন অর্জুন সেই দায়িত্বটাই পালন করে, এবং অর্জুন যেন নিরীহকে হত্যা না করে, অসহায়কে হত্যা না করে, অসহায়ের সঙ্গে নিরীহের সঙ্গে সংঘাতে না যায়, কোনো নারীকে যেন, কোনো শিশুকে যেন, তার মানে নারী শিশু সেই অর্থে তো অসহায়, তাদের উপরে যেন আঘাত না হানে। কিন্তু অর্জুনকে প্রথমে নরম হতে দেখা গেলেও কখনো কখনো যখন বাধা পেয়েছে এবং সেই বাধা যখন তাকে কাটিয়ে উঠতে হয়েছে, তখন কখনো কখনো নিষ্ঠুর হয়ে উঠেছিল অর্জুন, রক্তপাত তাকে করতেও হয়েছে। যাই হোক, তাহলে এইরকমভাবে অশ্বমেধ যজ্ঞের অশ্ব
ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত কোথায় এসে পৌঁছলো, যেখানে আমাদের এই কবিতার গল্প শুরু হচ্ছে। কোথায় এসে পৌঁছলো? মাহেশ্বরী। মাহেশ্বরীতে এসে পৌঁছলো। আর সেই মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর কি করলো? অশ্বমেধ যজ্ঞের অশ্ব ধরেছে। এখান থেকে বুঝতে হবে প্রবীর যে অশ্বমেধ যজ্ঞের অশ্ব ধরলো, তাহলে প্রবীর আত্মমর্যাদা সম্পন্ন। প্রবীরের নিজের মর্যাদা রয়েছে, নিজের আত্মসম্মান রয়েছে, নিজের অহংবোধ রয়েছে। সে অন্যের কাছে মাথা বিকিয়ে দিতে চায়নি। তার স্বাধীন সত্তা রয়েছে। সে তার রাজ্যের গৌরব বজায় রাখার জন্য, সে তার রাজ্যের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য, সে তার রাজ্যের স্বাধীনতা বজায় রাখার জন্য আপোষে যায়নি। যুবরাজ প্রবীর শক্তি, সাহস, তার বিক্রম, সেগুলো সে আত্মবলে বলীয়ান হয়ে প্রকাশ করেছে। ভয় পায়নি, অর্জুনকে ভয় পায়নি। অর্জুনের যে রণকৌশল, অর্জুনের যে বীরত্ব, সেগুলো দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে। তাহলে সেই সমস্ত গৌরবের কথা, অর্জুনের গৌরবের কথা, বীরত্বের কথা, শৌর্যের কথা, বিক্রমের কথা প্রবীর জানবে না, প্রবীরের কানে পৌঁছবে না, এটা হতে পারে না। কিন্তু প্রবীর হচ্ছে সাহস দেখিয়েছে, ভীরু কাপুরুষের মতো আচরণ করেনি। তাই রাজ্যের স্বার্থে, রাজ্যের স্বাধীনতা, রাজ্যের সার্বভৌমত্বের স্বার্থে শত্রুকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয়। তাই শত্রুর সঙ্গে আপোষ করেনি, অশ্বমেধ যজ্ঞের অশ্ব ধরেছে। কেন আমি শুধু শুধু পাণ্ডবদের কাছে বশ্যতা স্বীকার করব? আমার এই মাহেশ্বরী পুরীর নিজস্ব গৌরব রয়েছে, সেই গৌরবটাকে কেন মাটির সঙ্গে মিশিয়ে দেব? তাহলে প্রবীরের কাছে একটা আদর্শ, একটা নীতি কাজ করেছে। আমরা এই প্রসঙ্গে টেনে নিয়ে আসতে পারি অভিষেক কাব্যাংশের কথা। ভাবো, যখন ইন্দ্রজিৎ শুনলেন যে লঙ্কাপুরীর দুর্দশা, লঙ্কাপুরীর করুণ অবস্থা, তখন ইন্দ্রজিতের নিজের প্রতি ধিক্কার আমরা দেখেছিলাম যে এই মুহূর্তে ইন্দ্রজিতের কী করণীয়, আর সে কোথায়, কি অবস্থায় রয়েছে, কি করছে। আর ধিক্কার দেওয়ার পরে অনতিবিলম্বে আমরা ইন্দ্রজিৎকে রথে চড়ে রওনা দিতে দেখেছিলাম। তার মানে সেখানে একজন দেশপ্রেমিকের দেশাত্মবোধ, সাজাত্মবোধ কাজ করছে, স্বজাতিপ্রীতি কাজ করে গেছে। সেখানে আমরা ইন্দ্রজিৎকে কিন্তু একজন লঙ্কাধিপতি রাজা রাবণের, মানে রাক্ষস রাজ রাবণের পুত্র হিসেবে দেখিনি। সেখানে কিন্তু একজন দেশপ্রেমিককে দেখেছিলাম। তার আদর্শ রয়েছে, তার নীতি রয়েছে। এখানেও তাই, প্রবীরেরও তো একটা আদর্শ আছে, প্রবীরের একটা নীতি আছে। সেই নীতি, সেই আদর্শকে প্রবীর ভুলুণ্ঠিত করেনি। জানে হয়তো শারীরিক দিক থেকে সক্ষমতায় অর্জুন তার থেকে বহু গুণ বেশি, কিন্তু সাহসটাই বড় কথা, আদর্শটা বড় কথা, গৌরবটাই বড় কথা। একজন আছে একেবারে দেখবি তাল পাতা সেপাই, রোগা লিগলিকে, চেহারায় কিন্তু পারবে না, ফুঁ দিলে উড়ে যাবে। আর একজনের চেহারা দেখবি লম্বা চওড়া, একবারে বলিষ্ঠ, কাষ্ঠালো শরীর। একটা ঘুষি মারলে হয়তো ওই তাল পাতা সেপাই একদম চিৎপটাং। কিন্তু দেখা যায়, এগুলো তো আমরা ভাইরাল ভিডিওতে দেখি, ওই তাল পাতা সেপাই রোগা লিগলিকে ছেলেটা, বাবা কি তেজ, কি হুঙ্কার, মনে মেরে দেবে, ফাটিয়ে দেবে। ওই তেজ দেখে না ওই গাট্টা গোট্টা মোটাসোটা লম্বা চওড়া লোকটাও ভয় থরথর করে কাঁপে পিছিয়ে যায়, মাবার দরকার নেই। তো তেজটাই বড় কথা, শারীরিক শক্তিটা নয়, মনের সাহসটাই বড় কথা। যুদ্ধ করব না বাবা, যদি মারা যাই, আরে মারা গেলে সে তো পরের কথা, মরবো তো একবার, তো তার আগে দেশের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইটা তো করি, নাকি বাবার মতো হাত জোর করে হাঁটু গেড়ে বসে মাথা নত করে অর্জুনের কাছে বসত স্বীকার করে নিয়েছে, যে অর্জুন কিনা পুত্র প্রবীরকে হত্যা করেছে। তাহলে এই কবিতা কিন্তু কোনো একাদশ শ্রেণীর পাঠ্য কবিতা হিসেবে আমরা বুঝবো না। এই কবিতাটাতে আমরা প্রত্যেকে আছি, এই কবিতাতে আমরা নিজেদেরকে খুঁজে পাবো, আমাদের আত্মবিশ্লেষণ এই কবিতার ভেতর দিয়ে ঘটবে।
নিজের পরিবারকে রক্ষা করার জন্য, উনি তার রাজ্যকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছে, তো আমরা আমাদের পরিবারকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ব। পরিবার, তারপরে একটা পাড়া, একটা গ্রাম, একটা সমাজ, পুরো দেশটাকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়ব। আফগানিস্তানের অবস্থা দেখতে পাচ্ছ? সারা বিশ্ব যেন হঠাৎ করে চুপ, সারা বিশ্বের দেশগুলো যেন হঠাৎ করে চুপ। মানে কি বলবো, বিরুদ্ধে যাব না সাপোর্ট করব, কি বলবো? পিছিয়ে এলে যদি আঘাত করে, আবার যদি এগিয়ে যায়, যদি সামনাসামনি আঘাত করে, তো চুপ, একদম স্টপ। তাহলে সব থেকে বেশি বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, মরণাপন্ন কে, কারা? আফগানিস্তানের সাধারণ মানুষ। ওই যে আফগানিস্তানে যখন কদিন আগেই স্বাধীনতা দিবস গেল, তখন সেই মানুষগুলো বুঝতে পারছে যে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, সারা বিশ্ব, সারা দুনিয়া আমাদের পাশে নেই। তাহলে এখন আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। তাই আফগানিস্তানের পতাকা গায়ে জড়িয়ে সবাই মিলে রাস্তায় কিন্তু দলে দলে নেমে আসছে। জানে গুলি করবে, গুলি করছেও, মরছে, কারণ তারা বুঝেই গেছে যে এখন পিঠ ঠেকে গেছে, আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, এখন সামনে নিজেদেরকে লড়তে হবে। তো মরবো তো একদিন, কিন্তু দেখিয়ে দিই, সারা বিশ্ব দেখুক যে মানুষ যখন এই রকমভাবে অবস্থায় পৌঁছায় তখন লড়াইটা কীভাবে করতে হয়। সারা বিশ্ব চুপ, চুপ, একদম চুপ। তো সবাই যখন চুপ করে যায়, পাড়া প্রতিবেশীরাও যখন চুপ করে যায়, তখন ঘরটাকে সামলাতে হয় কাকে? নিজেকেই সামলাতে হয়। বিপদটা যখন আছড়ে পড়ে, সমস্যা যখন আসে, আঘাত যখন আসে, তখন আশেপাশে পাড়া প্রতিবেশীরা যদি জানলা দরজা বন্ধ করে মুখ লুকায়, তাহলে নিজেদের পরিবারটাকে রক্ষা করার জন্য নিজেদেরকেই কিন্তু ঢাল হয়ে দাঁড়াতে হয়। তখন ব্যাপারটা এরকম দাঁড়ায়, হয় এসপার নাহলে ওসপার, হয় বাঁচাবো পরিবারকে আর না হলে নিজে মরবো, কিন্তু বাঁচাতেই হবে। তো প্রবীরের ক্ষেত্রেও তাই হয়েছে, রাজ্যকে রক্ষা করতে হবে, প্রাণ আগে নয়, রাজ্যটা আগে, দেশ আগে। তাহলে পার্থ কিন্তু তাকে নিহত করেছে। যখন দেখছে যে তার অশ্বমেধ যজ্ঞের অশ্ব ধরল প্রবীর, পার্থ তাকে হত্যা করেছে। তো পার্থ মানে কে? অর্জুন। পার্থ, অর্জুনের আরেক নাম পার্থ। কেন অর্জুনের আরেক নাম পার্থ? না, কৃষ্ণের সারথি ছিল বলে পার্থ নয়। হ্যাঁ হ্যাঁ, অর্জুনের মায়ের নাম কুন্তী। কুন্তীর ছেলেবেলা মানে মেয়েবেলায় জন্মের পরে তার নাম দেওয়া হয়েছিল পৃথা, সেই অর্থে পৃথার পুত্র, তাই অর্জুনের আরেক নাম পার্থ বলা হয়। তাহলে পার্থ তাহাকে নিহত করেন। আমি পড়াতে লাইনগুলো দাগ দেবো, যেখান থেকে তোমাদের প্রশ্ন লিখতে হবে, এসএকিউর প্রশ্ন আর এমসিকিউর প্রশ্ন তো প্রচুর হবে, সেগুলোকে ব্র্যাকেটে রাখতে বলবো। তোমরা ব্র্যাকেটে রাখবে মাহেশ্বরী পুরীর যুবরাজ, বা ব্র্যাকেটে রাখো মাহেশ্বরী পুরী, এটাকে আলাদা করে ব্র্যাকেটে রাখো, আর যুবরাজ প্রবীরকে আলাদা করে ব্র্যাকেটে রাখো। অশ্বমেধ যজ্ঞাশ্ব কথাটাকেও ব্র্যাকেটে রাখো। পার্থ এই শব্দটাকে ব্র্যাকেটে রাখো, আর এই লাইনটাকে দাগ দাও, পার্থ তাহাকে রণে নিহত করেন, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, পার্থ কাকে কেন রণে নিহত করেন? রণে মানে যুদ্ধে। পার্থ কাকে কেন রণে নিহত করেন, এটা প্রশ্ন, সাথে সাথে প্রশ্নটা লিখে নেবে। উত্তরটা কিন্তু ঠিকঠাক সময়ের মধ্যে লিখে শেষ করবে। একদম ছোট ছোট লিখবে, বড় লিখবে না। এসএকিউ প্রশ্নের ক্ষেত্রে 10-এর মতোই কম বেশি 20টা শব্দ, তো আমরা 20টা শব্দের যত কম পারি, যত ছোট করে পারি লিখে রাখবো, কারণ পরীক্ষার সময় বড় এমনিই হয়ে যাবে। এখন ছোট ছোট করে তথ্যগুলো দিয়ে লিখে রাখা। হ্যাঁ, আরেকবার বলবো প্রশ্ন। স্যার এই কোন কোন লাইনগুলো বললে যে ব্র্যাকেটে রাখতে হবে? মাহেশ্বরী পুরীকে ব্র্যাকেটে, যুবরাজ প্রবীরকে ব্র্যাকেটে, অশ্বমেধ যজ্ঞকে ব্র্যাকেটে, পার্থকে ব্র্যাকেটে, আর লাইনটা দাগ দেবে, পার্থ তাহাকে রণে নিহত করেন। এটার প্রশ্ন লেখো, পার্থ কাকে কেন রণে নিহত করেন? তাহলে রণে মানে কি? রণে মানে যুদ্ধে নিহত করেন। নীলধ্বজ রায়
পার্থের সহিত বিবাদ পরাণমুখ হইয়া সন্ধি করাতে নীলধ্বজ রায়, রাজা নীলধ্বজ বা নীলধ্বজ রায়, মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ রায়, তিনি পার্থের সঙ্গে অর্থাৎ অর্জুনের সঙ্গে বিবাদ পরাণমুখ হয়েছে। বিবাদ পরাণমুখ, বিবাদ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বিবাদ, সংঘাত, যুদ্ধ থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নেওয়া মানে বিমুখ হয়েছে। বিবাদ পরাণমুখ মানে যুদ্ধ করতে চায়নি, বিবাদ করতে চায়নি, সংঘাতে যেতে চায়নি। তাহলে বুঝতেই পারছো, সংঘাতে যেতে যায়নি, বিবাদে যেতে যায়নি, মুখ ফিরিয়ে নিয়েছে। তার মানে হচ্ছে কোথাও না কোথাও ভীরুতা বা কাপুরুষতা কাজ করছে, ভয় কাজ করছে, ভীতি কাজ করছে, বা অন্য কোনো স্বার্থও কাজ করতে পারে। মানুষ আপোষ করে অন্যায়ের সঙ্গে, অন্যায়কারীর সঙ্গে আপোষ করে সাধারণত দুটো কারণে। সাধারণত, আরও যদি তোমরা অনেক কারণ বের করতে চাও বের করতে পারো, কিন্তু আমি সাধারণত বড় দুটো কারণ দেখতে পাচ্ছি। বলো, অন্যায়কারীর সঙ্গে আপোষ করে কি কারণে? তাহলে এক হচ্ছে ভয়ে, আর একটা হচ্ছে স্বার্থে। পরিষ্কার কথা, হয় ভয় পাচ্ছে, নাহলে স্বার্থ জড়িয়ে আছে। কি তাই তো হবে? সে ভয়টা কী কারণে, কত রকমের কারণ হতে পারে সেটা আলাদা, কিন্তু হয় ভয় পাচ্ছে আর না হলে স্বার্থ জড়িয়ে আছে। এই দুটো কারণে কিন্তু আপোষটা করে, অন্যায়কারীর সঙ্গে বলছি, অন্যায়ের সঙ্গে। আর যদি অন্যায়কারীর সঙ্গে আপোষ না করে তাহলে বুঝতে হবে ভয় পায়নি আর তার স্বার্থও জড়িয়ে নেই, নিঃস্বার্থতা বড় হয়ে দাঁড়িয়েছে এখানে। কিন্তু এখানে দেখা যাচ্ছে বিবাদ পরাণমুখ হয়েছে পার্থের সঙ্গে, অর্জুনের সঙ্গে রাজা নীলধ্বজ রায়। অথচ যে পার্থ কিনা তার পুত্রকে হত্যা করেছে নিজের হাতে, যে অর্জুনের হাত প্রবীরের রক্তে রাঙা, রক্তে রঞ্জিত, সেই হাত ধরেছে, সেই হাত স্পর্শ করেছে, সেই হাত ধরেছে বন্ধু ভেবে। বোঝো অবস্থা। মেনে নিতে পারা যায়? মেনে নিতে পারবো আমরা কেউ? তাহলে কোনো মা মেনে নিতে পারবে? কোনো মা এটা মানতে পারবে? আমরা তো মাকে জানি, ডাকাতের মা গল্প তো পড়েছি, যে মা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সন্তানের জন্য। নিজের জন্য এতটা হয় না, অন্যের জন্য এতটা হয় না, কিন্তু মা জননী সন্তানের জন্য যে কতটা ভয়ঙ্কর হতে পারে, কত দূর যেতে পারে, কতটা বেপরোয়া হতে পারে, সে একমাত্র একজন মাই জানে। সন্তানের স্বার্থ পূরণের জন্য, সন্তানের ভালোর জন্য, সন্তানকে আগলে রাখার জন্য, সন্তানকে প্রোটেক্ট করার জন্য একজন মা যে কতখানি যেতে পারে সেটা আমাদের কারোর ধারণায় নেই, কারোর ধারণায় নেই। তাহলে একজন মা এটা কোনো দিন মানতে পারবে না, কোনো দিন ক্ষমা করতে পারবে না এইরকম একজন স্বামীকে, এরকম একজন বাবাকে, কোনো দিন না। যুগটা আজকের নয়, সময়কালটা আজকের নয়, যে সময়কালটা, যে যুগটা যখন এই কাব্যাংশ লেখা হয়েছে সেটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে, ঊনবিংশ শতাব্দীর দিকে। তখনও কিন্তু এতটা নারী স্বাধীনতা ছিল না। নারীদের মনের মধ্যে যে আবেগ, অনুভূতি, তাদের যে চাওয়া পাওয়া, ইচ্ছা, অনিচ্ছাগুলো দম বন্ধ হয়ে মরে গেছে। তাদের স্বপ্নগুলোকে গলা টিপে হত্যা করা হয়েছে। আজও তো দেখা যায় বহু ক্ষেত্রে, আজও এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও দেখা যাচ্ছে যে নারীদের পায়ে এখনও বেড়ি পরিয়ে রাখা হচ্ছে, নারীদেরকে পরাধীন করে রাখার আপ্রাণ চেষ্টা চলছে, ভয়ঙ্কর চেষ্টা চলছে। তাহলে ঊনবিংশ শতাব্দীতে তো অনেক বেশি ছিল। আরও যত আমরা অতীতের দিকে পিছিয়ে যাব, অষ্টাদশ শতাব্দী, মধ্যযুগ, সেখানে নারী স্বাধীনতা বলে কিছুই ছিল না এক অর্থে। তাহলে যে জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসা হয়েছে, নারী মনের ভেতরে থাকা সূক্ষ্ম আবেগ অনুভূতিগুলোকে এইভাবে উপস্থাপন করা হয়েছে, প্রকাশ করা হয়েছে, তার মানে ছটফট করছিল মেয়েদের মনের ভেতরে, তাদের কষ্ট, তাদের অন্তর জ্বালা, সেটাই এখন জনার লেখায় প্রকাশ পেয়েছে পত্রের আকারে। তাহলে কোনো মা ক্ষমা করতে পারবেন না এরকম স্বামীকে, কোনোদিন ক্ষমা করতে পারবেন না। তাহলে রাজ্ঞী জনা পুত্র শোকে একান্ত কাতরা,
রাজ্ঞী মানেই সাধু ভাষায় রাজ্ঞী, রাজ্ঞী মানেই রানী, রাজ্ঞী জনা। পুত্র শোকে একান্ত কাতরা, পুত্র হারানোর শোকে কাতর, এটাই স্বাভাবিক। একমাত্র হোক আর একাধিক হোক, পুত্র হোক আর কন্যা হোক, সন্তান হারানোর যে শোকের কষ্ট যন্ত্রণা যে কতখানি একমাত্র মাই অনুভব করে, আমরা পারবো না। তাই পুত্র শোকে একান্ত কাতরা হইয়া বাধ্য হয়ে, যখন দেখতে পাচ্ছেন যার কর্তব্য, যার দায়িত্ব, তিনি তার দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে বিপদগামী, তাহলে একজন স্ত্রী হিসেবে, একজন নারী হিসেবে, একজন রাজমহিষী বা রাজরানী হিসেবে, একজন মা হিসেবে দায়িত্ব তার সুপ্ত চেতনাটাকে জাগিয়ে তোলা। আর সেই সুপ্ত চেতনাকে জাগিয়ে তোলার জন্যই এই পত্র, আর সেই পত্রের মাধ্যমে ফুটে উঠেছে জনার ক্ষোভ, জনার অন্তরের ক্ষোভ, জনার রাগ, কখনো কখনো ঘৃণা, কখনো কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠতে দেখছি আমরা জনাকে। তাহলে জনার হৃদয়ে, মানে একজন নারী হৃদয়ে, সেই নারী কখনো মা, সেই নারী কখনো রানী, সেই নারী কখনো সর্বংসহা নারী, সেই নারী কখনো বধূ, সেই নারী কখনো কন্যা। এবং একান্ত কাতর হয়ে তিনি এই পত্রিকাটা নিয়ে, এই পত্রিকাটা রাজ সমীপে প্রেরণ করেন, রাজার সামনে তিনি প্রেরণ করেছেন। রাজা তখন কোথায়? রাজ দরবারে, রাজসভায়, সিংহাসনে, সেখানেই পাঠিয়েছেন তিনি। পাঠকবর্গ মানে আমরা তোমরা মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে, এই অশ্বমেধ পর্ব কথাটাকে ব্র্যাকেটে রাখো, কোন পর্বের মধ্যে এই বিষয়টা রয়েছে। তবে হ্যাঁ, মহাভারতের অশ্বমেধ পর্ব যদি তোমরা পড়ো গোটাটা, তাহলে কিন্তু নীলধ্বজের প্রতি জনাতে, নীলধ্বজ এবং জনা সম্পর্কে, প্রবীর সম্পর্কে যা কিছু এখানে বলা হয়েছে, এত সবিস্তারে কিছু পাবে না, কিন্তু পাবে না খুঁজে। কোথাও না কোথাও কবি তার অন্তরের আবেগ অনুভূতির রসে নতুন করে জারিয়েছেন, নতুন করে রাঙিয়ে আমাদের সামনে পরিবেশন করেছেন। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত, মানে এর আড়ালে যে সবিস্তারে যে আলোচনাটা রয়েছে, সেই বৃত্তান্ত কিন্তু অবগত হতে পারবেন, জানতে পারবেন, জ্ঞাত হতে পারবেন। তাহলে এই পত্রে আমরা দেখতে পাচ্ছি রানী জনা রাজা নীলধ্বজের উদ্দেশ্যে প্রথমেই বলছেন, বাজিছে রাজ তরুণের রণবাদ্য আজি, রেশে অশ্ব গর্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু, মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য। কিন্তু কোন হেতু? বাজিছে রাজ তরুণের রণবাদ্য আজি। রাজ তরুণে মানে কি? রাজদুর্গ, এখানে রাজপ্রাসাদও আমরা বলতে পারি। তরুণ মানে দুর্গ, রাজদুর্গে, রাজ তরুণে বা রাজদুর্গে, রাজপ্রাসাদে। কি বাজছে? বাজিছে মানে বাজছে, রণবাদ্য আছে। রণবাদ্য মানে হ্যাঁ, যুদ্ধের সময়ে যে বাদ্যযন্ত্র বাজে সেইটাই তো রণবাদ্য, যুদ্ধের বাজনা। যে যুদ্ধের রণবাদ্য বাজিয়ে, যে যুদ্ধের বাদ্যযন্ত্র বাজিয়ে সৈন্য সামন্তদেরকে উদ্দীপিত করা হয়, জাগিয়ে তোলা হয়, সেই রণবাদ্য, সেই রণবাদ্যের উন্মাদনায় সবাই একদম জেগে ওঠে, মেতে ওঠে। তাহলে বাজিছে রাজ তরুণের রণবাদ্য আজি, রেশে অশ্ব, রেশে অশ্ব, অশ্ব ডাকছে, অশ্বের ডাক যাকে না রেশা, রেশা ধ্বনি, অশ্বের ডাককে রেশা বলা হয়। তাহলে রেশে অশ্ব মানে অশ্ব ডাকছে, মানে অশ্বগুলো রেশা ধ্বনি করছে, মানে অশ্ব ডাকছে। তাহলে অশ্ব ডাকছে মানে অশ্ববাহিনী প্রস্তুত হয়ে রয়েছে, বোঝাই যাচ্ছে। অশ্ববাহিনীকে যখন প্রস্তুত করা হয় তখন ঘোড়াগুলোর ডাক, অশ্বগুলোর ডাক শোনা যায়। তাহলে রেশে অশ্ব গর্জে গজ, গজ মানে হাতি, গর্জে মানে গর্জন করছে, তার মানে হস্তি বাহিনীও প্রস্তুত বোঝা যাচ্ছে।
উড়িছে আকাশে রাজকেতু, আকাশে রাজকেতু উঠছে, রাজকেতু। আমরা রাজকেতু নিয়ে গিয়েছিলাম সেবকে, অনেক। কতগুলো নিয়ে গেছিলাম রে? 10টা না 12টা? চন্দ্রগুপ্তের টিজারে রাজকেতু উঠছে, তোমরা তো দেখতেই পাচ্ছিলে। যারা দেখোনি টিজারটা দেখো, ভালো লাগবে। আমাদের ছাত্রদের মধ্যে যে এত ট্যালেন্ট লুকিয়ে রয়েছে, সেগুলো না দেখলে বিশ্বাস করা যায় না। প্রত্যেকে মানে দারুণ অভিনয় করেছে, খুব তাড়াতাড়ি এটার কাজ শুরু হচ্ছে। তো রাজকেতু মানে তাহলে কি? রাজ পতাকা। হ্যাঁ, তাহলে পতাকা বাহী বলে একটা দল থাকতো, পদাতিক বাহিনী। সেই পদাতিক বাহিনীর মধ্যে একটা অংশ যারা পতাকাবাহী, পতাকা বয়ে নিয়ে যেত। তারপরে রাজ্য জয় করার পরে সেই পতাকাগুলো সগৌরবে উঠত। সেই পতাকা যখন সগৌরবে উঠছে চারদিক জুড়ে, সেটা ওই রাজ্যের রাজার, মানে যে রাজ্যের রাজা জয়লাভ করলো, তার যে গৌরব, তার যে বীরত্ব, শৌর্য, সেই পতাকার মধ্য দিয়ে যেন প্রকাশিত হতো, ছড়িয়ে পড়ত। তাহলে দেখা যাচ্ছে আকাশে রাজকেতু উঠছে, রাজকেতু মানে রাজ পতাকা উঠছে। এই রাজকেতু শব্দটাকে ব্র্যাকেটে রাখো, রাজতরুণ শব্দটাকেও ব্র্যাকেটে রাখো। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য। মুহুর্মুহু, মুহুর্মুহু মানে কি? বারবার, বারবার, মুহূর্তে মুহূর্তে, প্রতি মুহূর্তে, মুহুর্মুহুর প্রতি মুহূর্তে হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য। আমরা ঘুরিয়ে নিয়ে লাইনটাকে সরল করে অর্থটা ব্যাখ্যা করব। মুহুর্মুহু মানে প্রতি মুহূর্তে, বারবার, হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য। রাজ সৈন্য রণমদে মেতে হুঙ্কার দিচ্ছে। রাজ সৈন্য রণমদে মানে কি? যুদ্ধের উন্মাদনায়। এই যে উন্মাদনা, রণমদে উন্মাদনা কথাটাকে মিলিয়ে রাখবে। রণমদে মানে যুদ্ধে, রণ মানে যুদ্ধ, তাহলে রণমদে মানে যুদ্ধের একটা উন্মাদনা কাজ করে। আমাদের অনেক সময় মনে হতে পারে, আচ্ছা যুদ্ধে কি করে এইরকমভাবে ঝাঁপিয়ে পড়ে, কীরকমভাবে প্রতিপক্ষের বিরুদ্ধে রীতিমতো নিজেকে সঁপে দেয়, গুলির সামনে ঝাঁপিয়ে পড়ছে, কীভাবে সেটা সম্ভব হয়? শেষে দেখেছিস? হ্যাঁ, যারা যারা দেখোনি দেখো, আর যাদের কাছে নাই আমার কাছে আছে, পেন ড্রাইভে নিয়ে যেও, বাড়িতে দেখতে চাইলে দেখো, খুব সুন্দর এইচডি পিকচার কোয়ালিটি, খুব দারুণ, ভালো লাগবে দেখতে। বড় বাড়িতে গিয়ে বড় টিভি থাকলে এলইডি টিভিতে পেন ড্রাইভটা দিয়ে দেখো, এবং দেখো যে যুদ্ধে আমরা অনেক সময় ভাবি, ঘরে বসে ভাবি, ওরে বাবা এরকম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, বাবা এতটুকু ভয় করো না। আসলে যুদ্ধের ক্ষেত্রে গিয়ে যখন দাঁড়ায়, যুদ্ধের যে জায়গাটা যে যখন দাঁড়ায় না, তখন আর অন্য কিছু কাজ করে না। পুরো আবেগটা, যুদ্ধকে কেন্দ্র করে পুরো যে আবেগটা যেমনভাবে জড়িয়ে যায়, তখন হয় মারতে হবে, নাহলে মরতে হবে, এরকম একটা আবেগ কাজ করে। তো যখন চারদিকে যুদ্ধের বাজনা বাজছে, যখন রণমদে মেতে উঠেছে সৈন্যরা, যখন সবাই যখন মেতে উঠেছে, তখন তুমি যত দুর্বল হও না কেন, তোমার মানসিকভাবে তুমি যত দুর্বল হও না কেন, যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধের ওই উন্মাদনার মধ্যে তুমি থাকবে, তোমার মধ্যে ওই উন্মাদনা কাজ করবে, তোমার মধ্যে আর ভীতি থাকবে না, জড়তা থাকবে না, সব ঝেড়ে ফেলে দিয়ে তুমি সবার সাথে দেখবে ওই রকম যুদ্ধের উন্মাদনায় মেতে উঠেছো, শিরায় উপশিরায় যেন টক বগিয়ে রক্ত ছুটবে। যেমনভাবে বাড়িতে একা থাকলে অত্যন্ত শান্ত শিষ্ট নম্র ভদ্র একেবারে ভালো মানুষ, ওই শান্ত শিষ্ট নম্র ভদ্র ভালো মানুষ, ভালো ছেলেটা, ভালো মেয়েটা যখন একসঙ্গে বন্ধুদের সঙ্গে থাকে, তখন কীরকম হয়ে যায় ভাবো? তখন কি আর অত শান্ত থাকে? থাকে?
কি বাচাল হয়ে যায়, কি বেপরোয়া হয়ে যায়। আর ওই রকম মূর্তি, ওই রকম স্বরূপ বাড়ির লোকজন কেউ দেখে না। তো যদি কোনো দিন কেউ তাকে চোখের সামনে নিয়ে আসে তখন কিন্তু অবাক হয়ে যায়, হ্যাঁ আমার ছেলে এরকম করতে পারে, না 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 আমার মেয়ে এরকম হতেই পারে না। তো একেবারে শান্ত শিষ্ট নম্র, আমার স্বাদ চড়ে রাগ আড়ে না, একটাও কথার জবাব দেয় না, উত্তর দেয় না, হ্যাঁ একটা পিঁপড়েও মারতে পারে না। তুমি কি বলো আমার ছেলেটা তোমার ছেলেকে মেরেছে, কাল লাল করে দিয়েছে, এরকম হতে পারে না। হ্যাঁ আছে আছে, পিঁপড়ে মারতে পারে না কি পিঁপড়ে মারতে না, এটা কথার কথা, সব বুঝিস না নাকি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ সাহিত্যের ভাষা। মানে আমার ছেলেটা অত্যন্ত নিরীহ। তা আমার ছেলেটা এরকম করতেই পারে না, আমার মেয়েটা এরকম করতেই পারে না, কিন্তু পারে, আমরা জানি পারে। বাড়িতে যে একা অতি শান্ত নিরীহ, সে যখন 10 জনের মধ্যে থাকে সে কিন্তু ভয়ঙ্কর বেপরোয়া হয়ে উঠতে পারে, কারণ এটাই হচ্ছে স্বাভাবিকত্ব। যে অত্যন্ত দুর্বল, মানসিকভাবে পিছিয়ে গেছে, ভয় জড়তা কাজ করছে, আমি গুলি চালাতে পারবো না, আমি তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবো না, সে যখন এইরকম যুদ্ধক্ষেত্রে ওই পরিবেশে থাকে তার মধ্যে সব জড়তা, তার মনের ভেতরে ভয়টা সব কেটে যায়, তখন তার মনে ওইটাই কাজ করে, হয় মারবো নাহলে মরবো। তাহলে যুদ্ধের উন্মাদনায়, রণমদে যুদ্ধের উন্মাদনায় মেতে উঠে রাজ সৈন্য বারবার কি করছে, বারবার কি করছে, হুঙ্কার দিচ্ছে হুঙ্কার দিচ্ছে হুঙ্কার দিচ্ছে, মানে মেরে দেবো, ফাটিয়ে দেবো, উড়িয়ে দেবো, হুঙ্কার দিচ্ছে। তাহলে এবারে বলো, রাজমহিষী জনা সদ্য তার পুত্রকে হারিয়েছেন, মানে একজন মা যে কিনা একজন রানী, তিনি সদ্য সবেমাত্র তার পুত্রকে হারিয়েছেন। যে পুত্রকে অমানবিক নিষ্ঠুর অর্জুন কেড়ে নিয়েছে, তার মানে মাহেশ্বরী পুরীর একমাত্র যুবরাজ সদ্য মারা গেছে। তাহলে সেই মাহেশ্বরী পুরীতে প্রথমে কীরকম পরিবেশ কাজ করবে, রাইট, শোকার্ত পরিবেশ, শোকের ছায়া নেমে আসবে। তার মানে গোটা রাজ্য জুড়ে শোকের কারণে অন্ধকার আঁধার নেমে আসবে, আর মাহেশ্বরী পুরীতেও কিন্তু শোকের ছায়ায় অন্ধকার নেমে আসবে, এইটা। তারপরে ওই শোকের ছায়া কি দীর্ঘস্থায়ী হবে, কি মনে হয়? না না না, হ্যাঁ ওই শোক আস্তে আস্তে বা দ্রুত পরিবর্তিত হবে আক্রোশে, আক্রোশ, রাগ, ক্ষোভ, প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে মাহেশ্বরী পুরী তথা পুরো রাজ্য, রাজা, এটাই স্বাভাবিক। তাহলে প্রথমে যখন যুবরাজ প্রবীর মারা গেল, যখন মা দেখছে তার সন্তান মারা গেল, গোটা রাজ্য জুড়ে শোকের ছায়া, নীরবতা, মাহেশ্বরী পুরী জুড়ে অন্ধকার নেমে এসেছে, এটা স্বাভাবিক। তারপরে হঠাৎ করে যদি দেখে রণবাহিনীতে পদাতিক বাহিনী সেজে উঠছে, পতাকাবাহীরা আকাশে পতাকা উড্ডীন করছে, অশ্ববাহিনী সেজে উঠছে, অশ্বগুলো গর্জন করছে, গজ বাহিনীর গজগুলো গর্জন করছে। তার মানে এইরকম অবস্থায় একজন সদ্য সন্তান হারা জননী মাহেশ্বরী পুরীর মহিষী রানী কি ভাববে, কি হচ্ছে, কিসের আয়োজন, কি মনে হয় তোমাদের? এটাই স্বাভাবিক, এটাই ভাববে, এটাই স্বাভাবিক, আমরা তাই ভাববো, সবাই তাই ভাবব। কিন্তু এরকম কিছু না হয়ে যদি এরকম হয়, যে পুত্রকে হত্যা করেছে, যে পুত্রকে কেড়ে নিয়েছে, তার অভ্যর্থনার আয়োজন চলছে, এটা কি স্বপ্নেও মাথায় আসবে আমাদের? আসবে না, কারোর মাথাতেই আসবে না, স্বপ্নেও আসবে না, আসবেই না। তাহলে রানী এই রকম অবস্থা দেখে যদি বলেন, কিন্তু কোন হেতু, কিন্তু কোন হেতু, হেতু মানে কি, কারণ, তাহলে কিন্তু কোন হেতু, অর্থাৎ কিন্তু কোন কারণে, কি কারণে,
কি কারণে এই আয়োজন? অশ্ববাহিনী, গজবাহিনী, পদাতিক বাহিনী, পতাকাবাহী এই যে রণমদে অর্থাৎ যুদ্ধের উন্মাদনায় মেতে উঠছে, তাহলে কারণটা কি জানতে চাইবেন? জানতে চাওয়ার দরকার নেই রাজার কাছে, মনে মনে এটাই তিনি বলবেন। কিন্তু কোন হেতু? ও রাজা, আপনি কি সেজে উঠছেন? আপনি কি সুসজ্জিত হচ্ছেন? আপনি কি প্রস্তুতি নিচ্ছেন? কার বিরুদ্ধে? অর্জুনের বিরুদ্ধে। অর্জুনের বিরুদ্ধে? পার্থের বিরুদ্ধে? পুত্র হত্যাকারী, প্রবীরকে হত্যাকারী অর্জুনের বিরুদ্ধে আপনি কি যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন? এটাই তো স্বাভাবিক, এটাই তো সাজে, এটাই তো মানায়। এই প্রস্তুতি নেওয়াটা এই সময় এটাই কিন্তু মানায় আপনাকে। দাগ দেবে লাইনটা, কিন্তু কোন হেতু? লাইন দাগ দাও। কিন্তু কোন হেতু? প্রশ্ন লেখো। প্রকৃত হেতুটি কি ছিল? প্রকৃত হেতু, এখানে প্রকৃত হেতু মানে কিসের হেতু আমি এখানে উল্লেখ করতে বলিনি, শুধু হেতুটার কথা লিখবে। তবে সেই হেতু মানে কারণ, সেই কারণটা কিন্তু প্রকৃত কারণ। প্রকৃত কারণ কি? দেখতে পাচ্ছি এক, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একরকম, কিন্তু প্রকৃত হেতু অন্যরকম। প্রকৃত হেতু কিসের? আয়োজন। অভ্যর্থনা, একদম ছোট করে লিখবে। পুত্র হত্যাকারী অর্জুনের অভ্যর্থনার আয়োজন ছিল প্রকৃত হেতু, ওটাই লিখবে। প্রকৃত হেতু ছিল পুত্র হত্যাকারী অর্জুনের অভ্যর্থনার জন্য আয়োজন ছিল। আর আগে পরে কিচ্ছু লেখার দরকার নেই। প্রশ্ন করা হয়েছে প্রকৃত হেতু কি, না পুত্র হত্যাকারী অর্জুনের অভ্যর্থনার আয়োজন ছিল, এটাই ছিল প্রকৃত হেতু। আবার যদি কেউ এইভাবে লিখতে পারো এইভাবে লিখতে চাইলে, যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন করা হয়েছে, অর্জুনের বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন করেছেন রাজা নীলধ্বজ রায়, কিন্তু প্রকৃত হেতু ছিল তার অভ্যর্থনার আয়োজন। এই দুটো লিখে দিলেও ভালো হবে, এই দুটো লিখে দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে আপাত দৃষ্টিতে একটা যেটা দেখা যাচ্ছে, কিন্তু আসলে অন্য একটা কারণ এর ভেতরে কাজ করছে। কিন্তু কোন হেতু? সাজিছ কি নররাজ? নররাজ, তুমি কি সেজে উঠছো? নররাজ বলে কাকে সম্বোধন করা হলো? নীলধ্বজকে। নররাজ, রাজার সমার্থক শব্দ নররাজ। নররাজ, নৃমণি, ক্ষত্রিয় অধিপতি, এগুলো হচ্ছে রাজার সমার্থক শব্দ। নররাজ, নরকুলের অধীশ্বর রাজাকে বলা হয় নররাজ বলে সম্বোধন করা হয়েছে রাজা নীলধ্বজকে। নররাজকে ব্র্যাকেটে রাখো। তাহলে রানী প্রশ্ন করছেন, সাজিছ কি? তুমি কি সেজে উঠছো? সাজিছ কি নররাজ? নররাজ, আপনি কি সেজে উঠছেন? যুঝিতে সদলে, যুঝিতে মানে কি? যুঝিতে মানে যুদ্ধ করতে, সদলে, সদলে মানে সদল মানে হচ্ছে সেনাবাহিনীর দলবল সাথে নিয়ে, শহীদ সঙ্গে সাথে, সদলে দলবলের সাথে, দলের সহিত বর্তমান সদল। মনে আছে সমাস? হ্যাঁ, বাহ, ভেরি গুড, সহার্থক বহুব্রী। তাহলে দলবল নিয়ে যুদ্ধযাত্রার জন্য কোন কোন দল কাজ করছে? অশ্ববাহিনী, হস্তি বাহিনী, পদাতিক বাহিনী, এই সমস্ত বাহিনী কাজ করছে, দলবল এরা। তাহলে সাজিছ কি নররাজ? যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিত শীতে। প্রবীর পুত্রের, ঘুরিয়ে নাও, পুত্র প্রবীরের, প্রবীর পুত্রের মানে পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিবিধানের জন্য, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিত শীতে, পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিবিধানের জন্য। বলো তো, পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিবিধান কিভাবে হবে? অর্জুনকে হত্যা করে। হ্যাঁ, অর্জুনকে হত্যা করে প্রতিশোধ নিলেই প্রতিবিধান হবে। ও আমাকে মেরেছে, আমি ওকে মারবো, এইভাবেই প্রতিবিধান। ও আমাকে একটা থাপ্পড় মেরেছে, আমি ওকে দুটো থাপ্পড় মারবো, এইভাবেই প্রতিবিধান। ও আমার একটা দাঁত ফেলে দিয়েছে, আমি থাপড়ে ওর দাঁতের পাটি ফেলে দেবো, এইভাবেই প্রতিবিধান।
ও আমার পুত্রকে কেড়ে নিয়েছে, শুধু ওকে নয় ওর বংশ গোটা লোপ করিয়ে দেবো, এইভাবে প্রতিবিধান। আপাতত যে হত্যা করেছে আমার পুত্রকে তাকে তো আমি হত্যা করি, এইভাবে প্রতিবিধান। তাহলে প্রতিশোধের মাধ্যমে প্রতিবিধান হবে। তাহলে প্রতিবিধিত শীতে মানে প্রতিবিধানের জন্য। দাগ দাও লাইনটা, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিত শীতে, এই লাইনটা দাগ দাও। আর প্রশ্ন লেখো, পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিবিধান কিভাবে সম্ভব? স্যার কোশ্চেনটা একবার বলবেন? পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিবিধান কিভাবে সম্ভব বা কিভাবে করতে বলা হয়েছে? একদম ছোট করে লিখবে যে পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিবিধান করতে বলা হয়েছে অর্জুনকে হত্যা করে প্রতিশোধ নিয়ে কথাটা যোগ করে দেবে। এবং সেটা কিভাবে যাবে, কিভাবে গিয়ে তাকে হত্যা করবে সেটাও পরে বলে দেওয়া হয়েছে। নিবাইতে শোকাগ্নি ফাল্গুনির লোহে, প্রশ্ন করছেন রানী রাজাকে উদ্দেশ্য করে। নিবাইতে শোকাগ্নি, শোকের অগ্নি, শোকের আগুন যা দাউ দাউ করে জ্বলছে। শুধু কি রানীর মনের মধ্যে জ্বলছে নাকি শোকের আগুন? রাজার মনের মধ্যে জ্বলছে না? জ্বলা তো উচিত। হ্যাঁ, তাহলে রানী কি ভাববে? তাহলে আপনার মনের মধ্যে যে শোকের আগুনটা জ্বলছে, সেই শোকের আগুনটা কি নেভানোর জন্য আপনি এইভাবে সেজে উঠছেন অর্জুনের বিরুদ্ধে, পুত্র হত্যাকারী অর্জুনের বিরুদ্ধে? নিবাইতে শোকাগ্নি, এই যে শোকাগ্নি, এই যে শোকের আগুন, আপনার মনের মধ্যেও যে শোকের আগুন দাউ দাউ করে জ্বলছে সেটাও যেমন নিববে, আমার মনের মধ্যে যে শোকের আগুন জ্বলছে সেটাও নিববে। তাহলে নিবাইতে শোকাগ্নি ফাল্গুনির লোহে, লোহে মানে কি? লোহে মানে রক্তে। ফাল্গুনির, ফাল্গুনি কাকে বলা হয়? কার আর এক নাম ফাল্গুনি? ফাল্গুনী নক্ষত্র যোগে জন্মেছিল। রাইট, অর্জুনকে বলা হয়েছে। তাহলে ফাল্গুনি লোহে মানে অর্জুনের রক্তে এই শোকের আগুন নেভানোর জন্য কি আপনি প্রস্তুতি নিচ্ছেন, সেজে উঠছেন? এই তো সাজে তোমাকে তো এই সাজে, এইভাবেই সাজে, এইভাবে সাজে মানে কি? মানায়। হ্যাঁ, এই সাজে মানে সুসজ্জিত হওয়া নয়, এইভাবে সাজে। তোমাকে তো এটাই সাজে, তোমাকে তো এইভাবেই সাজে, তোমাকে তো এইভাবে মানায়, কারণ তুমি তো রাজা, ক্ষত্রিয় অধিপতি, তোমাকে তো এটাই সাজে। লাইনটা দাগ দাও, এই তো সাজে তোমারে, দাগ দাও। প্রশ্ন লেখো, কাকে কি সাজে বা কিভাবে মানায়? কাকে কি সাজে বা কি মানায়? এই তো সাজে তোমারে। তাহলে রাজা নীলধ্বজকে পুত্র হত্যাকারী প্রবীরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে তাকে হত্যা করে প্রতিশোধ নেওয়া সাজে মানায়। কারণ ক্ষত্রমণি তুমি, তুমি ক্ষত্রিয়দের মণি, ক্ষত্রিয়দের অধিপতি, ক্ষত্রিয় শ্রেষ্ঠ ক্ষত্রমণি তুমি। তাহলে কাকে ক্ষত্রমণি বলা হলো? নীলধ্বজকে। কারণ ক্ষত্রিয়, হ্যাঁ ক্ষত্রিয়দের অধিপতি তুমি, আর সমস্ত ক্ষত্রিয়রা তোমাকে অনুসরণ করে, তুমি ক্ষত্রিয় অধিপতি। মহাবাহু, মহাবাহু মানে বাহু বলে বলিয়ান, শক্তিধর পরাক্রমশালী। যাও বেগে গজরাজ যথা যম দণ্ড সম শুণ্ড আস্ফালি নিনাদে, টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে, খণ্ড মুণ্ড তারান শূল দণ্ড শিরে। যাও বেগে, কিভাবে যেতে হবে, কিভাবে যাওয়ার কথা বলা হয়েছে, কিভাবে যাওয়ার কথা বলা হয়েছে, কোথায় যাওয়ার কথা বলা হয়েছে, কোথায়? অর্জুনকে হত্যা করতে, তার মানে যুদ্ধক্ষেত্রে। অর্জুনকে হত্যা করতে মানে যুদ্ধক্ষেত্রে। তাহলে যাও বেগে, বেগে যাও, তুরন্ত গতিতে যাও, ধেয়ে যাও। যাও বেগে কার মতো যেতে বলেছে? এটা একটা উপমা। এই উপমাটা এখানে নিয়ে আসা হয়েছে রাজা নীলধ্বজের অর্জুনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়াটা বোঝানোর জন্য। কিভাবে অবতীর্ণ হবে? যাও বেগে, প্রচণ্ড বেগে যাও, ধেয়ে যাও, দুরন্ত গতিতে যাও। কার মতো?
যমরাজ গজরাজ। না, গজরাজের মতো। গজরাজ। যমরাজের মতো না, গজরাজের মতো। গজরাজ যূথনাথ ছিল ক্লাস 10-এ অভিষেকে। যূথনাথ, যূথনাথ মানে কি? হস্তি। দলপতি, দলপতি হস্তি, হস্তি দলপতি, শ্রেষ্ঠ হাতি, দলপতি হাতি। দলের মধ্যে যে বিশাল বড় চেহারার সেই দলপতি হাতি হচ্ছে গজরাজ, সেই হচ্ছে যূথনাথ। তাহলে গজরাজ, যত গজ আছে, যত হাতি আছে, সেগুলোর মধ্যে শ্রেষ্ঠ হাতি। যুদ্ধক্ষেত্রে হস্তি বাহিনীর মধ্যেও দেখবে এক একটা হাতি আছে, বিশাল দেহি, বিশাল শক্তিধর, বিশাল সাহসী, তেড়ে ফুঁড়ে সামনে প্রতিপক্ষকে আক্রমণ করে এগিয়ে যায়, ধেয়ে যায়। আর এই হস্তি বাহিনীর সামনে যখন অশ্ববাহিনী পড়ে, একবারে দেখবি ভয়ে জুজু হয়ে যায়, একবারে কেঁচো হয়ে যায়। ঘোড়াগুলো পা তুলে পেছনের দিকে পিছোতে থাকে, কিছুতেই এগোতে পারে না। এই জন্য তো হস্তি বাহিনী থাকে আগে। হস্তি বাহিনী এতটা ক্ষিপ্র গতিতে যেতে পারে না যেটা অশ্ববাহিনী পারে, কিন্তু আবার হস্তি বাহিনীর সামনে অশ্ববাহিনী কিন্তু অনেকটা থমকে যায়। কিন্তু বলছে যাও বেগে গজরাজ যথা, গজরাজ যেমনভাবে যায় তেমনিভাবে যাও, ধেয়ে যাও, দুরন্ত গতিতে যাও, অর্জুনের সামনে যুদ্ধক্ষেত্রে ধেয়ে যাও। তাহলে গজরাজের মতো ধেয়ে যেতে বলেছে, কিন্তু যমরাজের মতো না। কিন্তু গজরাজ যখন ধেয়ে যায় তখন সে তার সুরটাকে কিভাবে রাখে? সুর কিভাবে রাখে? সুরটা কি নেতিয়ে থাকবে নিচের দিকে? সুর তুলে রাখে। একদম সুর কিন্তু উঁচিয়ে রাখে, সুর তুলে রাখে, সুর উঁচিয়ে রাখে। তাহলে সুর যখন উঁচিয়ে গজরাজ ধেয়ে যাচ্ছে, সেই যে সুরটা, সেই সুরটাকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? এবারে কে পারবে বলো? যমরাজের দণ্ডের সাথে। রাইট, যমরাজের দণ্ড। যমরাজের দণ্ডের সঙ্গে। যমরাজের হাতে যে দণ্ড থাকে তাকে বলা হয় যমদণ্ড। আর সেই যমদণ্ড ছোঁয়ালেই কি? ভবলীলা সঙ্গ, মৃত্যু। হ্যাঁ, যমরাজের হাতের দণ্ড তথা যমদণ্ড যাকে ছোঁয়ায় তার মৃত্যু নিশ্চিত। তাহলে যমরাজের হাতের দণ্ড, যমরাজ কি করবে? সেই দণ্ডটাকে তুলে রাখে, উঁচিয়ে রাখে। সেই দণ্ডটা উঁচিয়ে রাখা মানে সেটা তার ঔদ্ধত্যের আস্ফালনের প্রতীক। তাহলে যমরাজের হাতের দণ্ডের মতো গজরাজ তার সুর তুলে ধেয়ে যায়। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে গজরাজ যথা যমদণ্ড সম শুণ্ড, শুণ্ড মানে সুর, তুলে আস্ফালন করতে করতে এগিয়ে যায় নিনাদের সঙ্গে। নিনাদ মানে কি? আওয়াজ, জোরে আওয়াজ। জোরে আওয়াজ, গর্জন, প্রচণ্ড জোরে গর্জন করতে করতে। আর প্রচণ্ড জোরে সুর তুলে যখন গর্জন করতে করতে যাচ্ছে, তখন তার যে ঔদ্ধত্য, তার যে আস্ফালনটা বোঝা যাচ্ছে। এই আস্ফালনটা অনেকটা ভালো তোমরা বুঝতে পারবে হয়তো ওই যে কিং কং সিনেমাটা দেখেছো? কিং কং, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওই যে হ্যাঁ স্যার। কি যেন গরিলা নাকি, ওটা কে? কিং কংটা গরিলা নাকি? কিংকং। কিং কং। ওই দেখবি যখন হচ্ছে এক একটা শিকার টিকার করছে, বা একটা প্লেনকে ভেঙে ফেলছে, বা হচ্ছে কোনো কিছু আক্রমণ করে যখন জয় লাভ করছে, তখন দেখবি এরকম বিশালভাবে দুমদাম করে এরকম বুক বাজাচ্ছিল, দিয়ে হা করে চিৎকার করছিল। এটাই হচ্ছে আস্ফালন। এটাই, এই আস্ফালনটা অনেক সময় নায়ককে করতে দেখা যায়। নায়ক দেখবি, নায়ক যখন 2, 4, 10টাকে মেরে ফেলেছে, উড়িয়ে দিয়েছে, তখন দেখবি এই করে গর্জন করে আস্ফালন করে, পুরো এক নিজেকে প্রকাশ করে। এটাই হচ্ছে আস্ফালন করা। তবে আস্ফালনটা ঔদ্ধত্যের ক্ষেত্রে যায় বেশি। তাহলে যমদণ্ড সম্য শুণ্ড আস্ফালি নিনাদে। তাহলে যমরাজের হাতের দণ্ডের মতো গজরাজ যেমন তার সুর তুলে ধেয়ে যায় প্রতিপক্ষের বিরুদ্ধে, তেমনি রাজা নীলধ্বজের উচিত অর্জুনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে তার বিরুদ্ধে ধেয়ে যাওয়া, প্রচণ্ড গতিতে তার সামনে গিয়ে আবির্ভূত হওয়া, হয়ে কি করবে? টুটো, টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। টুটো, টুটো মানে কি?
মানে খর্গ ভেঙে ফেলা। টুটো মানে ভেঙে ফেলো। হ্যাঁ, তাহলে গর্ব ভেঙে ফেলো, তার থেকে ভালো হবে গর্ব অহংকার ঔদ্ধত্যকে নাশ করো। তাহলে টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে। কিরিটিকে ব্র্যাকেটে রাখো। কিরিটি মানে কি বলো? অর্জুনকে বোঝানো হয়েছে। অর্জুনকে বোঝানো হয়েছে। অর্জুনের আরেক নাম কিরিটি। কেন অর্জুনকে আরেক নামে ডাকা হয় কিরিটি নামে? এর আগে ক্লাস 10-এ বলা হয়েছে, বলো। কারণ হচ্ছে দেবরাজ ইন্দ্র অর্জুনকে কিরিট রাইট। তাহলে দেবরাজ ইন্দ্র অর্জুনকে একটা মুকুট দিয়েছিল। মুকুট মানে কিরিট, কিরিট মানে মুকুট, আর সেই মুকুটের নাম সূর্যপ্রভ। আর সেই সূর্যপ্রভ নামক কিরিটধারী, তাই অর্জুনের এক নাম কিরিটি। তাহলে কিরিটিকে ব্র্যাকেটে রাখো। ভাষাগুলো ভাঙিয়ে দিচ্ছে। মাইক বন্ধ। ঠিক। সূর্যপ্রভ নামে কিরিট দিয়েছিল, তাই অর্জুনের আরেক নাম কিরিটি। সেই কিরিটির যে গর্ব, তার যে গর্ব, তার যে ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্য গর্বকে খর্ব করো, চূর্ণ করো, টুটো ভেঙে নাশ করো রণস্থলে গিয়ে, যুদ্ধক্ষেত্রে গিয়ে। খণ্ড মুন্ড তার আন শূল দণ্ড শিরে। এই যে খণ্ড মুন্ড নিয়ে, খণ্ড, এই দেখতে পাচ্ছিস মুন্ডুটা? এই যে মুন্ডু মুন্ডু, হ্যাঁ এই যে মুন্ডু, হ্যাঁ দেখা যাচ্ছে রক্তাক্ত লাল মাথাটা, দেখো এই যে দেখো লাল রক্তাক্ত লাল মুন্ডু। এই যে খণ্ড মুন্ড, খণ্ড মুন্ড কোথায় নিয়ে আসবে? এই যে কই যে আমার হাতে ত্রিশূল দেখো, এই যে ত্রিশূল, এই যে ত্রিশূল, এই যে শুলের ত্রিশূলের দণ্ড শিরে নিয়ে আসো। ছিন্ন মুন্ড। হ্যাঁ, কি অমানবিক। অমানবিক। মা যখন তার সন্তানকে হারায়, আর সেই সন্তানকে যখন অন্যায়ভাবে একজন হত্যা করে, তখন মায়ের কোনটা মানবিক আর কোনটা অমানবিক সেটা আমরা টের পাবো না। খণ্ডমুণ্ড তার আনো শূল দণ্ড শিরে। শূল মানে ত্রিশূলের, দণ্ড ভাগে দণ্ড শিরে, তার খণ্ডমুণ্ড, তার ছিন্ন মুন্ডু নিয়ে আসো। তাহলেই আমার এই শোকের জ্বালা দূর হবে, এই শোকের আগুন নিভবে। অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে। ওই যে মূঢ়, মূঢ় মানে কি? মাথা। মূঢ় মানে মূর্খ, মূঢ় মানে নির্বোধ, বোকা, নির্বোধ, মূঢ়, মূর্খ। হ্যাঁ, নির্বোধ, নির্বোধ অর্জুন। মূঢ় কথাটাকে ব্র্যাকেটে রাখো। প্রশ্ন করলে উত্তর এইভাবে দেবে। মূঢ় বলতে এখানে অর্জুনকে বলা হয়েছে। মূঢ়কে ব্র্যাকেটে রাখো। অন্যায় সমরে মানে অন্যায় যুদ্ধে, অন্যায় যুদ্ধে অর্জুন মূঢ়, নির্বোধ অর্জুন আমার বালকটাকে, আমার সন্তানটাকে নাশ করলো। বালক কেন বলা হয়েছে? বালক কেন বলা হয়েছে তাহলে বুঝতে হবে কম বয়সী, অল্প বয়সী। আর এই অল্প বয়সী, এই কম বয়সী এই পুত্রকে, আমার পুত্রকে অন্যায়ভাবে যুদ্ধে হত্যা করেছে অর্জুন। কারণ অর্জুন অন্যায়ভাবে যুদ্ধে হত্যা করলো কী করে? তার মানে এখান থেকে বুঝতে হবে অর্জুন যেভাবে হত্যা করেছে তাতে কোনো না কোনো ছলনার আশ্রয় রয়েছে, কোনো না কোনোভাবে কৌশলের শরণাপন্ন হয়েছে। কিংবা যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ কখনো মহারথীর সঙ্গে মহারথী যুদ্ধ হয়নি, যাকে বলা হয় সমানে সমানে যুদ্ধ হয়নি। কখনো সমানে সমানে যুদ্ধ না হলে সেটা কিন্তু মহারথী প্রথা বিরুদ্ধ। অসহায়কে যদি হত্যা করে তাহলে সেটা মহারথী প্রথা বিরুদ্ধ। সে নিজেকে মহারথী বলতে পারে না, বীর যোদ্ধা বলতে পারে না। আসলে অর্জুন আর প্রবীর জনার্দনকে কিন্তু কখনো সমকক্ষ নয়। ও তো আমার বালক, ছোট সন্তান, শিশু, অল্প বয়সী। আর অর্জুন কোথায়? আর এই বালক আমার পুত্র প্রবীর কোথায়? সমানে সমানে যুদ্ধ হয়নি, তাই অন্যায়ভাবে যুদ্ধে হত্যা করেছে ওই মূঢ়, অন্যায় সমরে হত্যা করেছে। তাহলে অন্যায়ভাবে যদি হত্যা করে তাহলে রাজার, একজন পিতার কি করণীয়? বলেছে নাশো মহেশ্বাস তারে। নাশো, নাশ করো মহেশ্বাস। মহেশ্বাস কাকে বলা হয়েছে? নীলধ্বজকে মহেশ্বাস বলা হয়েছে, তাই তো? নাশো মহেশ্বাস তারে। মহেশ্বাস মানে মহাধনুর্ধর। এখানে যাকে মহেশ্বাস বলে সম্বোধন করা হয়েছে তিনি হলেন
রাজা নীলধ্বজ। আমরা জানি মহাভারতে যে কিনা ধনুর্বিদ্যায় সব থেকে বেশি পারদর্শী, দক্ষ, কুশল কে সে? অর্জুন। তাই স্বাভাবিকভাবে এখানে মহেশ্বাস মানে মহা ধনুর্ধর বলার সাথে সাথে আমাদের মাথায় কিন্তু অর্জুনের কথা আসবে। কিন্তু জনা রাজা নীলধ্বজকে উদ্দেশ্য করে বলেছেন যে তিনিও কিন্তু মহা ধনুর্ধর, তিনিও মহেশ্বাস, অর্থাৎ তীর ধনুক চালাতে তিনিও সমান পারদর্শী, দক্ষ। তাই মহেশ্বাসকে, এটা এমসিকিউর প্রশ্ন এলে অবশ্যই এখানে কবিতা অনুসারে কিন্তু নীলধ্বজ লিখতে হবে, অর্জুন না। তাহলে নাশ করো মহেশ্বাস তারে, অর্থাৎ অর্জুনকে, তারে মানে তাকে, অর্থাৎ অর্জুনকে। ভুলিব এই জ্বালা, এই জ্বালা আমি ভুলবো, তখনই এই জ্বালা ভুলতে পারবো। এই জ্বালা কিসের জ্বালা? জনার কোন জ্বালা? পুত্র শোকের জ্বালা, পুত্র হারানোর শোকের জ্বালা। হ্যাঁ, পুত্র শোকের জ্বালা, দাগ দাও। ভুলিব এই জ্বালা, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কে কোন জ্বালা কিভাবে ভুলবেন? কে কোন জ্বালা কিভাবে ভুলবেন? তাহলে কে না জনা, কোন জ্বালা? পুত্র হারানোর জ্বালা, অর্থাৎ পুত্র শোকের জ্বালা। কিভাবে ভুলবেন? যদি রাজা নীলধ্বজ যুদ্ধক্ষেত্রে গিয়ে অর্জুনকে হত্যা করে তার ছিন্ন শির নিয়ে আসে ত্রিশূলের অগ্রভাগে, তাহলেই ভুলবেন। সংক্ষেপে, যদি অর্জুনকে হত্যা করে প্রতিশোধ নেয় তাহলেই ভুলবেন। এ বিষম জ্বালা, একজন মায়ের যে জ্বালা সেটা যে কতখানি বিষম, অত্যন্ত বেদনাদায়ক। তাই বিষম, অত্যন্ত জ্বালা। বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। দেব বলে কাকে সম্বোধন করছেন? দেবতা বলে কাকে সম্বোধন করলেন? নীলধ্বজকে। তাহলে একজন স্ত্রী স্বামীকে দেবতার আসনে বসিয়েছেন, দেবতার আসনে বসিয়ে তাকে দেব বলে সম্বোধন করে বলছেন যে তাহলেই আমি এই যে জ্বালা, এই বিষম জ্বালা, এই অত্যন্ত কষ্ট, শোকের জ্বালা, দুঃখের জ্বালা, এটা আমি ভুলবো সত্তরে। সত্তর মানে কি? সত্তর, শীঘ্রই, তাড়াতাড়ি ভুলবো। জন্মে মৃত্যু, জন্মে মৃত্যু, এটা সবাই জানে। জন্মালেই মরতে হবে, জন্ম আছে যার, মৃত্যু আছে তার, জন্মেই মৃত্যু। বিধাতার এ বিধি জগতে, জগতের এটাই হলো বিধাতার বিধি, এটাই হলো জগতের বিধি, বিধাতার নিয়ম। তাহলে লাইনটা দাগ দাও, বিধাতার বিধি জগতে, দাগ দাও। প্রশ্ন লেখো, জগতে বিধাতার বিধি কি? জগতে বিধাতার বিধি কি? উত্তর কি হবে? বিধাতার বিধি কি? হ্যাঁ, জন্মালেই মৃত্যু হবে, জন্ম আছে যার, মৃত্যু আছে তার, এটাই তো বিধাতার বিধি, এটাই নিয়ম। তার মানে রানী জনা এই কথা বলে এটাই বলতে চাইছেন যে আমার পুত্রের মৃত্যু আজ হয়েছে, আর একদিন তাকে মারা যেতেই হতো। আজ হয়েছে, তাহলে কাল তো তাকে মারা যেতেই হতো, এক না একদিন তাকে মরতেই হতো। তাহলে এটা তো সবাই জানে, জন্মে মৃত্যু, জন্মালেই মরতে হবে, এটাই বিধাতার বিধি, এটাই বিধির নিয়ম। অতএব ক্ষত্রকুল রত্ন পুত্র প্রবীর সুমতি সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে। কি কাজ বিলাপে প্রভু? প্রভু বলে সম্বোধন করলেন জনা কাকে? নীলধ্বজকে প্রভু বলে সম্বোধন। প্রভু আমার পুত্র প্রবীর, যে কিনা ক্ষত্রকুল পুত্র, ক্ষত্রকুল অর্থাৎ ক্ষত্রিয় কুলের রত্ন, ক্ষত্রিয় বংশের রত্ন, আমার পুত্র প্রবীর, যে কিনা সুমতি, সুমতি যার, ভালো মনের অধিকারী, ভালো মনের অধিকারী, সুমনের অধিকারী, সুমতি প্রবীর, পুত্র প্রবীর, যে কিনা ক্ষত্রিয় কুলের রত্ন, যে ভীরু কাপুরুষের মতো আচরণ করেনি, তার রাজ্যের জন্য, তার রাজ্যের প্রজাদের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, মর্যাদা রক্ষার জন্য, আত্মসম্মান রক্ষার জন্য কি করেছে না, সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছে, সামনাসামনি যুদ্ধ করেছে, ভীরু কাপুরুষের মতো নয়।
ভীরু কাপুরুষের মতো পেছন থেকে আক্রমণ করেনি, সামনাসামনি আঘাত করেছে, আক্রমণ করেছে। অতএব যে সামনাসামনি আঘাত করে, যে সামনাসামনি যুদ্ধে অবতীর্ণ হয়, সেই তো মহাবীর, সেই তো মহারথী। আর যে সম্মুখ যুদ্ধে, যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে প্রাণ দেয়, ভয়ে পালিয়ে আসে না, সেই কিন্তু বীর। আর সেই বীর শহীদ হয়। আর যে বীর শহীদ, তার কোথায় স্থান হয়? স্বর্গধামে। তাহলে সম্মুখ যুদ্ধে, সম্মুখ সমরে, সমর মানে যুদ্ধ, সম্মুখ সমরে, সম্মুখ যুদ্ধে পড়ে, সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়ে আমার পুত্র প্রবীর, ক্ষত্রকুলের রত্ন, যে স্বর্গধামে গেছে, যার স্বর্গে জায়গা লাভ হয়েছে, যার স্বর্গ লাভ হয়েছে। অতএব মা হিসেবে প্রবীরের এই সাহসের জন্য, প্রবীরের এই আত্মবলিদানের জন্য আমি কি করব? গর্ব করব না? অহংকার করব না? গর্ব করব, অহংকার করব। কেন কাঁদবো আমি? কেন বিলাপ করব? হ্যাঁ, শোকের সাগরে ভেসে যাবে একজন মা, এটাই স্বাভাবিক। কিন্তু আমার পুত্র তো কোনো অন্যায় কাজ করেনি, ভীরুতার কাপুরুষতার কাজ করেনি, যুদ্ধে অবতীর্ণ হয়েছে, সম্মুখ যুদ্ধে। অতএব তার বীরত্বে, তার আত্মবলিদানে আমি গর্বিত হব। তার স্বর্গধামে যাওয়ার জন্য আমি বিলাপ করব না, পুত্র শোকে বিলাপ করব না, পুত্র শোকে পাগল হয়ে উঠব না। কেন বিলাপ করব প্রভু? কি কাজ বিলাপে? কিসের জন্য বিলাপ করব? দাগ দাও লাইনটা, কি কাজ বিলাপে প্রভু? কি কাজ বিলাপে প্রভু? দাগ দিয়েছ? প্রশ্ন লেখো। কে কেন বিলাপ করতে চান না বা বিলাপ করতে চাননি? কে কেন বিলাপ করতে চাননি? তাহলে কে না জনা পুত্রকে হারিয়েও বিলাপ করতে চাননি, তার কারণ তার মনে হয়েছে যে তার পুত্র প্রবীর সামনাসামনি যুদ্ধ করে স্বর্গ লাভ করেছে। অতএব তার স্বর্গ লাভে, তার বীরত্বের জন্য তিনি গর্ব অনুভব করবেন, বিলাপ করবেন না। এখন যার কর্তব্য করা করণীয়, তিনি হলেন রাজা নীলধ্বজ। তাই রাজা নীলধ্বজকে স্মরণ করিয়ে দিয়েছেন তার কর্তব্যের কথা রানী। তাকে বলছেন পাল ও মহিপাল। মহিপাল, মহিপাল মানে কি? হ্যাঁ, মহি মানে পৃথিবী, আর তাকে যে পালন করে, মহিপাল মানে জগতের পালনকারী, তার মানে রাজার সমার্থক শব্দ মহিপাল। মহিপালকে ব্র্যাকেটে রাখো, মহিপালকে ব্র্যাকেটে রাখো, যে মহিপাল কাকে বলা হয়েছে না রাজা নীলধ্বজকে। এটা এমসিকিউর প্রশ্ন। তাই রানী বলছে পালও। কি বলো তো, এই উচ্চারণটা ঠিক আছে? পালও হবে না পাল হবে? কি মনে হয় তোমাদের? পালও হবে, কারণ রাজাকে তো তুমি বলে সম্বোধন করছেন। যদি আমরা পাল বলি তাহলে তুই তোকারি হয়ে যাচ্ছে, তাহলে হবে পালও। মহিপাল, মহিপাল রাজা তুমি পালন করো। কি পালন করবে না? ক্ষত্র ধর্ম, ক্ষত্রিয় ধর্ম পালন করবে রাজা। ক্ষত্র কর্ম, ক্ষত্রিয় কর্তব্য পালন করবে রাজা। কিভাবে? ভুজ বলে সাধন করবে। ভুজ বলে, ভুজ মানে কি? ভুজ মানে বাহু। তাহলে বাহু বলে, ক্ষমতা বলে, শক্তি বলে সাধন করবে তার কর্তব্য, তার ক্ষত্রিয় ধর্ম। ক্ষত্রিয় ধর্ম, ক্ষত্রিয় কর্তব্য পালন করবে রাজা নীলধ্বজ। তার ক্ষমতা বলে, তার বাহু বলে। কিভাবে না? যুদ্ধক্ষেত্রে গিয়ে অর্জুনকে হত্যা করে পুত্র হত্যার প্রতিশোধ নিয়ে তিনি তার কর্তব্য, তিনি তার ধর্ম পালন করবেন। একজন রাজার ধর্ম, একজন পিতার ধর্ম পালন করবেন, যা তার করণীয়। অথচ তিনি বিপদগামী। আর তার সুপ্ত চেতনা জাগিয়ে তোলার জন্য রানী জনা রাজার উদ্দেশ্যে এই পত্র লিখেছেন। আজকে তাহলে এই পর্যন্ত। সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই।